সুস্বাগতম আবার একটি নতুন ভিডিওতে। আজ আমরা শুরু করব মডেল কোশ্চেন পেপার 6 সেমিস্টার 3 ক্লাস 12 এর কেমিস্ট্রির পার্ট। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। প্রথম প্রশ্ন বলা হয়েছে যে 180 গ্রাম জলে কোনো কঠিন দ্রব্যের 20 গ্রাম যদি দ্রবীভূত করা থাকে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপ যদি 740 mmHg হয়, তো সেক্ষেত্রে দ্রাব্যটির আণবিক ভর কত। দেখো, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের সূত্র আমরা জানি যে পি নট মাইনাস পি ডিভাইডেড বাই পি নট ইজ ইকুয়াল টু কাই টু। আর কাই টুটাকে যদি, দ্রবণটা যেহেতু 180 গ্রাম জলে 20 গ্রাম, তাহলে মানে দ্রাব্যের পরিমাণ খুবই কম, তাহলে এটা লঘু হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটা কেমন লিখতে পারি, ইকুয়েশনটা তো কাই টু ইজ ইকুয়াল টু এন টু ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস এন টু লেখা যায়, কিন্তু তাও আমরা কি লিখতে পারি, এন টু ডিভাইডেড বাই এন ওয়ান। আবার এন টু সমান সমান লিখতে পারি ডাব্লিউ টু বাই এম টু। আবার এন ওয়ান লিখতে লেখা যায় ডাব্লিউ ওয়ান বাই এম ওয়ান, তাই না? তারপর এখান থেকে আমাদের আণবিক ভর বের করতে হবে দ্রাব্যটির, তাই না? কিন্তু এটা করার বাদ দিয়ে, যেটা আমি আগের লেকচারে বারবার বলেছি, ডাইরেক্ট যদি এম টু আমি ইয়াদ রেখে নিই যে এটাকে উল্টে দাও, তাহলে পি নট বাটে পি নট মাইনাস পি ইন্টু ইন্টু কি লিখতে পারি বলো? এটাকে যদি উল্টে দিই তাহলে আমরা লিখতে পারি কোন ইকুয়েশন আমাদের হাতে হবে। এবার এটা আমি আগের দিনও লেকচারে আশা করি তোমাদেরকে বলেছিলাম, মনে হয় বলেছিলাম আশা করি, তাই কি না? তাহলে আমরা যদি উল্টে দিতাম তাহলে একবারে কোন ইকুয়েশন আমরা পাবো বলো? আমরা ডাব্লিউ টু পাবো, তাই না? ডাব্লিউ টু ইন্টু এম ওয়ান ডিভাইডেড বাই ডাব্লিউ ওয়ান, একবারে এই ইকুয়েশনটা পাওয়া যায়। এবার এই ইকুয়েশনে যদি আমি ভ্যালুগুলো বসিয়ে দিই, এবার পি নট মানে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, যেটা দেওয়া নেই, আমরা 760 মেনে চলবো। তাহলে 760 মাইনাস 740, বারবার বলেছে যে টু মানে দ্রাব্য, টু মানে দ্রাব্য আর ওয়ান মানে দ্রাবক, ঠিক আছে? টু মানে দ্রাব্য আর ওয়ান মানে হলো দ্রাবক। টু মানে দ্রাব্য আর ওয়ান মানে কি, দ্রাব্য। আশা করি বুঝতে পারলাম। এবার দেখো, এবার ডাব্লিউ টু মানে দ্রাব্য, ডাব্লিউর ভর হলো কত, দেখো কত ভর দেওয়া আছে, 20 গ্রাম, ইন্টু এম ওয়ান। এম ওয়ান হলো জল, এম ওয়ান মানে জল আর এম মানে হলো আণবিক ভর, তাহলে জলের আণবিক হলো 18। আর ডাব্লিউ ওয়ান মানে জলের কতটা ভর দেওয়া আছে, 180। শূন্য শূন্য কেটে গেল, 18 18 কেটে গেল। আর এখান থেকে ক্যালকুলেশন করলে কত পড়ে থাকতেছে, 760 ইন্টু তোমার 2 ডিভাইডেড বাই, এখানে পড়ে থাকছে হলো 20। শূন্য শূন্য কাটা, দুই দুই কাটা, পড়তে থাকছে 76। অ্যান্সার কত আসবে, 76। নেক্সট বলছে নিম্নলিখিত কোন জলীয় দ্রবণের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে। আমরা জানি স্ফুটনাঙ্ক একটা কলিগেটিভ প্রপার্টি, স্ফুটনাঙ্কের উন্নয়ন এক কথায় কলিগেটিভ প্রপার্টি, ওটাকে নিয়ে মেনে নিয়েই চলবো, কলিগেটিভ ধর্ম। আর কলিগেটিভ ধর্ম কার সঙ্গে বৃদ্ধি পায়, দ্রাব্য কণার সংখ্যা, তাই না? দ্রাব্য কণার সংখ্যা যেখানে বৃদ্ধি পাবে সেখানে কলিগেটিভ ধর্ম বৃদ্ধি পাবে, নাকি না? কে সিএল এ যদি দেখি, তাহলে কে প্লাস আর সিএল মাইনাস এন এন ইজিক্যাল টু 2, এটা দ্রবীভূত ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করে না, তাই না? আর ইউরিয়ার সংকেত কি, NH2 CONH2, এটাও আর কি ক্যাটায়ন অ্যানায়ন বানায় না, তাহলে পড়ে থাকলে হলো Na2SO4। এটাকে যদি আমরা ভাঙি তাহলে Na2 প্লাস আর SO4 2 মাইনাস, তাই না? Na2 প্লাস, সরি Na2 প্লাস কেন বলছি, Na প্লাস। তাহলে এই ক্ষেত্রে আমাদের এন এর মান দ্বারা হলো 3, অর্থাৎ দ্রাব্যের কণার সংখ্যা এখানে বৃদ্ধি পেয়েছে, তাহলে স্ফুটনাঙ্কটাও এখানে আসবে। নেক্সট 2 নম্বর পেজ, বলছে নিচের কোন জোটটির ক্ষেত্রে রাউল্টের ধনাত্মক বিচ্যুতি দেখা যায়। দেখো, ব্যাপারটা হলো ধনাত্মক বিচ্যুতি নিয়ে কোশ্চেন না আপামরি আসে। মনে রাখতে হবে যে ধনাত্মক বিচ্যুতি যদি উদাহরণগুলো মনে রাখতে পারো খুবই ভালো হবে তোমাদের জন্য। দেখো, আমি যতটা সম্ভব এখানে করার যে চেষ্টা করি, ধনাত্মক বিচ্যুতি কি জানি, ডেল এইচ সলিউশনের মান কি হবে, ডেল এইচ সলিউশনের মান কি, গ্রেটার দেন জিরো, তাই না? ডেল এইচ সলিউশনের মান গ্রেটার দেন জিরো। এবার এর উদাহরণগুলো কি কি হয়, এর উদাহরণগুলো হয় তোমার, মনে রাখ আগে ইথানল, ইথানল মনে রাখবা, কি মনে রাখবা, ইথানল, কি, ইথানল, ইথানল প্লাস অ্যাসিটোন,
ইথানল প্লাস অ্যাসিটোন, ক্যাসিটোন অ্যাসিটোন, আবার ইথানল প্লাস জল, ঠিক আছে। তো ইথানল প্লাস অ্যাসিটোন আর ইথানল প্লাস জল, আবার বলো ইথানল প্লাস অ্যাসিটোন আর একটা হলো ইথানল প্লাস জল, আবার বলো ইথানল প্লাস অ্যাসিটোন আর একটা হলো ইথানল প্লাস জল, তারপর তুমি মিথনল ইয়াদ রাখো, ঠিক আছে। এবার মিথানল, তুমি মিথলের, ইথানল তো হয়ে গেল, এবার মিথানলের সাথে তুমি জলের কম্বিনেশন করো, মিথানল প্লাস জল আর মিথানল প্লাস ক্লোরোফর্ম, কি কি, ইথানল প্লাস অ্যাসিটোন আর একটা হলো ইথানল প্লাস জল। এবার চলে আসো তুমি মিথনলে, মিথনল প্লাস জল আর মিথনল প্লাস ক্লোরোফর্ম, আরও রয়েছে, আরও রয়েছে, যে এ নেই যে আরও নেই, আরও আছে। এবার তুমি ইয়ে কিনে আসো, বেনজিন কিনে আসো, তাকে বেনজিন কি। এবার এখানে শেষ, শেষ কোথায় ছিল জলে, শুরু হলো জল থেকে, এখানে শেষ কোথায় হলো ক্লোরোফর্ম থেকে, এবার শুরু হবে ক্লোরোফর্ম থেকে, বেনজিন প্লাস ক্লোরোফর্ম, বেনজিন প্লাস ক্লোরোফর্ম, এটা ক্লোরোফর্মের সংকেত, তাই না, বেনজিন প্লাস ক্লোরোফর্ম। আবার আরেকটা আছে, সেটা হলো বেনজিন প্লাস টলুইন, বেনজিন প্লাস ক্লোরোফর্ম আর বেনজিন প্লাস টলুইনটা না, বেনজিন প্লাস অ্যাসিটন, সরি, বেনজিন প্লাস অ্যাসিটন, এটা ইয়াদ রাখো, দেখো তাহলে দেখবা ই চলে আসবে। দেখো আমার সাথে বলো, তাহলে এখনই হয়ে যাবে, ইথানল প্লাস অ্যাসিটন, ইথানল প্লাস জল, ইথানল প্লাস অ্যাসিটন, ইথানল প্লাস জল। এবার ইথানল জলে শেষ হয়েছে, এবার মিথানল জল থেকে শুরু করো, মিথানল প্লাস জল, মিথানল প্লাস ক্লোরোফর্ম, এবার মিথানল ক্লোরোফর্মে শেষ করছে, বেনজিন ক্লোরোফর্ম থেকে শুরু করো, মিথানল ক্লোরোফর্ম, মিথানল অ্যাসিটন। কিভাবে মনে রাখবো, এই যে অ্যাসিটনটা শেষ করো এখানে, ঠিক আছে। এই তিনটা উদাহরণ মনে রাখার পর সর্বশেষ উদাহরণ তোমাদের হলো, এই যে তোমার ক্লোরোফর্মটা আছে, এই ক্লোরোফর্মটা আর তুমি যুক্ত করে দাও টোলুইনটা, তাহলে আমাদের মোটামুটি যতগুলো দরকার ছিল সবই শেষ হয়ে গেল, সেটা হলো তোমার ক্লোরোফর্ম। তাহলে আমরা 60টা উদাহরণ মনে রাখবো, তাহলেই চলবে। ক্লোরোফর্ম প্লাস হলো তোমার কি বললাম, টলুইন, তাই না। এর হলো ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, রাওল্টের সূত্র মেনে ডেল এইচ পজিটিভ হয়। তাহলে এতগুলো, এবার দেখো এখানে দেখো, বেনজিন, মিথানল, অ্যাসিটোন, ইথানল, অ্যাসিটোন, ক্লোরোফর্ম, কোনো যদি কিছু যদি দেখতে পাও, তাহলে অ্যান্সার হয়ে গেল এটা। তাহলে আমি দেখতে পাচ্ছি বেনজিন, মিথানল, এই যে এই অপশনটা, তাই না। আচ্ছা, আশা করি বুঝতে পারলাম। নেক্সট, এবার চলে আসে ব্রেডিগের আর্ক পদ্ধতি, কিসের, ব্রেডিগের আর্ক পদ্ধতি। এবার দেখো কি বলেছে, আমরা ব্রেডিগের আর্ক পদ্ধতির মাধ্যমে কি তৈরি করি, কি তৈরি করে বলো, ব্রেডিগের আর্ক পদ্ধতির মাধ্যমে আমরা কি তৈরি করি, ইলেকট্রোডায়ালিসিসের মাধ্যমে কি হয়, আলট্রা সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে কি হয়, আর তঞ্চন কিভাবে হয়। দেখো তঞ্চন বলতে তো তোমাদের এটা জানা উচিত যে তঞ্চনটা কোথায় হয়, আমাদের নদীর মোহনায়, তাই না, নদীর মোহনায় কি হয়, তঞ্চন হয়। আচ্ছা, কোলয়েড কণার পৃথকীকরণ, কোলয়েড কণার পৃথকীকরণ আমরা ইলেকট্রোডায়ালাইসিসের মাধ্যমে করি, ওই যে ক্যাটাফেরেসিস, অ্যানাফেরেসিস। আলট্রা সেন্ট্রিফিউগেশন, আলট্রা সেন্ট্রিফিউগেশনের মতো, আলট্রা সেন্ট্রিফিউগেশন, সেন্ট্রিফিউগেশন মানে কি, ওই যে ধরো নোংরাযুক্ত জল আমরা একটা সেন্ট্রিফিউজ একটা যন্ত্রের মধ্যে পড়লাম, তারপর ঘোরাচ্ছে, উপরে প্যালেট আর নিচে সামথিং থিতিয়ে পড়ছে কিছু, যার কারণে আর কি বিশুদ্ধিকরণ হচ্ছে, তাহলে হয়ে গেল আমার বিশুদ্ধিকরণ। আর আমরা ব্রেডিকের আর পদ্ধতিতে মেনলি আমরা জানি হলো সল প্রস্তুত বানানো, কি বানানো হয়, সল বানানো হয়। নেক্সট 5 নম্বর বলছে, কত পরিমাণ ইথিলিন গ্লাইকল 5.5 কেজি জলে যোগ করলে আমরা জলের হিমাঙ্ক 0 ডিগ্রি থেকে মাইনাস সামথিং 10 ডিগ্রিতে নেমে আসবে। তো সেক্ষেত্রে কে এফ এর মান এগুলো সব আর কি দিয়ে দিয়েছে, দেখো চলো বের করা যাক। আমরা জানি ডেল টি এফ সমান সমান কে এফ ইন্টু এম, এম মতলব মোলালিটি, এম মতলব মোলালিটি। তো ডেল টি এফ এর মান কত দেওয়া আছে, 10 ডিগ্রি, ওটাকে কেলভিনে নিয়ে গেলে 273 যোগ করে আবার 273 বিয়োগ করে একই আসবে, 0 ডিগ্রি থেকে 273, তাহলে আমি ডাইরেক্ট 0 ডিগ্রি বসিয়ে দিলাম। কে এফ এর মান 1.86, এম মানে মোলালিটি, মোলালিটির সূত্র হলো W2 × 10⁻³ ডিভাইডেড বাই M2 ইন্টু হলো W1, একই না। আর আবারও বলছি, 2 মানে দ্রাব্য, 1 মানে দ্রাবক, তো 10 দাঁড়ালো 1.86। আচ্ছা, প্রদত্ত ভর যেটা আমাকে হয়তো বা বের করতে কি দিয়েছে, কত পরিমাণ, হ্যাঁ আমাকে W2 কি বলে, ইথিলিন গ্লাইকল
কত পরিমাণ ইথিলিন গ্লাইকল এত এত জলে যোগ করলে, তার মানে W2 আমাকে বের করতে বলেছে। আচ্ছা 10⁻³ কত পরিমাণ ইথিলিন গ্লাইকল এত গ্রাম, তাহলে জলের পরিমাণ দিয়েছে 5.5। আর এখন আমাকে বের করতে হবে ইথিলিন গ্লাইকলের আর কি, ইথিলিন গ্লাইকলের কি বের করতে হবে, আণবিক ভর, হয় কি না? আচ্ছা বলো তো ইথিলিন গ্লাইকলের আণবিক ভর কত হয়? ইথিলিন গ্লাইকলের সংকেতটা বলতে বলতে পারলে কিন্তু হয়ে যায়। ইথিলিন গ্লাইকলের কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে আর কি কি বলে ওটাকে, কমেন্ট সেকশন অবশ্যই অবশ্যই জানাও, তাই না? ইথিলিন গ্লাইকল, যেটাকে আমরা এইভাবে বন্ড ভাবে লিখি। আচ্ছা যাই হোক আমি বলে দিচ্ছি 62। এবারে W2 যদি বের করো, তাহলে গোটা পার্টটা এদিকে নিয়ে যাও, তাহলে 10-এর সাথে আমরা 62 এবং 5.5 গুণ করে 1.86 এবং 10⁻³ ডিভাইড করে দেবো, তাই না? এবার কাটাকাটি করলে কি হয় দেখো, এই পয়েন্টের জন্য এখানে আমি দুটো শূন্য নিয়ে নিলাম, এই পয়েন্টের জন্য এখানে আমি একটা শূন্য নিলাম, এই শূন্য এই শূন্য কাটা হয়ে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল, তাহলে একটা শূন্য থাকলো। এবার 62কে যদি 3 দিয়ে কাট করি তাহলে এত আসলো, তাই না? এবার 5কে যদি 11 আর এদিকে গেল 2, তাহলে উপরে থাকতেছে হলো তোমার 11 আর নিচে হলো 6। তাহলে 6 যদি 11 দিয়ে ডিভাইড করো, 3 6 3 তো না, 6 1 কে 6, 7 8 সামথিং 4, এদিকে 5, তো পয়েন্ট নাও, শূন্য নাও, 48 নাও, এদিকে 2 আসলো, তাহলে গেল 3 6 18 সামথিং এরকমই কিছু আসবে, তাই না? তো 1.63, সরি 1.83। আশা করি বুঝতে পারলাম। চলো নেক্সট 3 নম্বর পেজে যাওয়া যাক। বলেছে কোলোডীয় দ্রবণের ক্ষেত্রে আলোর বিচ্ছুরণ ক্ষমতা এটা কোন ধরনের ঘটনা? এটা এক প্রকার টিন্ডাল প্রভাব। জানো তো টিন্ডাল প্রভাব কিসের জন্য হয়? কোলোডীয় কণা আর কি শনাক্তকরণের জন্য। কোলোডীয় কণা যে রয়েছে সেই কণা দ্বারা আলোর বিচ্ছুরণ হয়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি এটা কোলোডীয় সলিউশন। এটাকে টিন্ডাল প্রভাব বলে। কি বলে? টিন্ডাল প্রভাব। কুয়াশা এক প্রকার কোন ধরনের আর কি কোলোডীয় দ্রবণ? দেখো কুয়াশা এক প্রকার অ্যারোসেল। কি? এক প্রকার অ্যারোসেল, ঠিক আছে? এই ক্ষেত্রে অ্যারোসেলের মধ্যে কি হয় বলতো, এর যে কুয়াশা আছে না, এখানে যে কার পরিমাণটা একটু বেশি থাকে, এখানে গ্যাসের পরিমাণটা একটু বেশি থাকে। কার পরিমাণ? গ্যাসের পরিমাণটা বেশি থাকে, যার কারণে এটা হয়ে গেলো তোমার বিস্তার মাধ্যম। বিস্তার মাধ্যম, ঠিক আছে? আর বাদ বাকি যে জলের কণা থাকে এটা হলো বিস্তৃত দশা, মানে ওর মধ্যে বিস্তৃত হয়ে রয়েছে। তাহলে এটা হলো এক প্রকার ড্যাশ জাতীয় ফ্লুইড, তরলে তরল, গ্যাসে গ্যাসে, গ্যাসের তরল টাইপের, মানে অ্যারোসেল, তরল অ্যারোসেল জাতীয়। নেক্সট AS2SO3, মানে আর্সেনিকের আর কি সল আছে, সে তঞ্চনের জন্য ক্যাটায়নিক ক্ষমতা সর্বাধিক কার বেশি? এই যে ভাই, আগেও জানি আমরা সুলজে হার্ডি নিয়ম, তাই না? বিজ্ঞানী সুলজে হার্ডি নিয়ম কি বলেছে? তঞ্চন তারায় হয় যাদের আধান সংখ্যা বেশি, তাই না? সে ক্যাটায়ন হোক বা অ্যানায়ন হোক, যাই হোক আমরা আধান সংখ্যা দেখবো, যাদের আধান সংখ্যা বেশি তাদের তঞ্চন হওয়ার প্রবণতাও বেশি। এবার নেক্সট যদি এখানে দেখো, এখানে 2+ আছে, এখানে 3+, এখানে প্লাস আর এখানে প্লাস, তাহলে অ্যান্সার তোমাদের 3+, কারণ আধান এখানে সব থেকে বেশি। নেক্সট নাইট্রোজেন। দেখো নাইট্রোজেনের মধ্যে কি রয়েছে, একটা নাইট্রোজেন পরস্পরের মধ্যে 3টা বন্ধনে আবদ্ধ থাকে, আর একটা সবসময় সিগমা থাকে, আর দুটো কি থাকে? পাই থাকে। কোশ্চেনটা বলছে পি পাই পি পাই হবে না, ডি পাই পি পাই, না পি পাই ডি পাই? দেখো নাইট্রোজেনের একটা যদি নাইট্রোজেনকে, মানে একটা নাইট্রোজেন পরমাণুর কথা বলি, আর দুটো নাইট্রোজেনের, নাইট্রোজেন অণুর জন্য তো পারমাণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস হয় না, আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস হয়, এই মোটি থিওরির মাধ্যমে আমরা জানি। এর যদি ইলেকট্রন বিন্যাস করি, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হয়, তাই না? নাইট্রোজেন কত নম্বর গ্রুপে আছে? 15। তাহলে নানা, পাটেকার, ঐশ্বরিয়া, সব, বিন্দাস। আমার শুধুমাত্র লাগবে না নাইট্রোজেনে, তাই না? তো নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করি কি হবে সেক্ষেত্রে? আহ NH2 NP3, তাই না? তাহলে হবে 2s2 2p3। এবারে দূর দূরান্ত পর্যন্ত কোনো ডি অরবিটাল নেই, তার মানে পি অরবিটাল গুলোই পরস্পরের মধ্যে কি হবে? ওভারল্যাপ করে পাই বন্ড ফর্মেশন করবে, অর্থাৎ এর মধ্যে থাকবে পি পাই আর পি পাই বন্ডিং দেখা যাবে। ডি পাই তো আসবে না, কারণ ডি অরবিটাল তো নেই না। তাহলে অ্যান্সার হবে পি পাই অ্যান্ড পি পাই। চলো নেক্সট। বলছে নিম্নোক্ত যৌগগুলির মধ্যে সব থেকে কম ক্ষারকীয় যৌগ কোনটি? সব থেকে কম ক্ষারকীয়, মানে
ক্ষারকের মধ্যে সব থেকে কম ক্ষারকীয় দেখো আমরা জানি নানা, পাটেকার, অ্যাসোরিয়া, সাব, বিন্দাস। যত উপর দিক থেকে নিচের দিকে যাবো, ঠিক আছে, যত আপ টু ডাউন যাওয়া যায়, যত আমরা আপ টু ডাউন যাবো, উপর দিক থেকে নিচের দিকে যাব, যত উপর দিক থেকে নিচের দিকে, আমরা জানি এদের তো লোন পেয়ার রয়েছে তাই না, প্রত্যেকেরই লোন পেয়ার রয়েছে, তাই কি না? কম ক্ষারকীয় থেকে দুটা প্রশ্ন আসবে, যে একটা লুইস অ্যাসিড আর এটা হলো লুইস বেস, তাই না? লুইস অ্যাসিড, অ্যাসিড মানে আনবে, কি আনবে, মানে নিবে, কি নিবে, লোন পেয়ার নিবে, তাই না? লোন পেয়ার নিবে। আর লুইস বেস কি, লোন পেয়ার কি করবে, ত্যাগ করবে, তাই না? ওটাকে ক্ষারকীয় বলবো। যত উপর দিক থেকে নিচের দিকে যাবো না, লোন পেয়ার দান করার ক্ষমতা আস্তে আস্তে হ্রাস পাবে, লোন পেয়ার দান করতে চাইবে না, লোন পেয়ার দান করতে চাইবে না। তাহলে বিসমাথকে যদি বলে লোন পেয়ার দিবি, বলে না ভাই আমি দিব না, লোন পেয়ার দিতে চাইবে না। কেন বলো তো? যত উপর দিক থেকে নিচের দিকে যাবা, পরমাণুর আকারটা, সাইজ কি হবে, বৃদ্ধি পাবে। সাইজ যত বৃদ্ধি পাবে, ঘনত্ব কি হয়ে যাবে, আস্তে আস্তে ইলেকট্রন ঘনত্ব এমনিতেই হ্রাস পেয়ে যাবে, ইলেকট্রন ঘনত্ব এমনিতে হ্রাস পেয়ে যাবে। তাহলে সে তার মানে লোন পেয়ার দিতে চাইবে না, না ভাই, ভাই বলবে যে আমার তো আকার বৃদ্ধি পেয়ে গেছে, এবার আমার আকার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে জায়গা অনেক হয়ে গেল, এবার ইলেকট্রনের ঘনত্ব না আস্তে আস্তে কমে যাচ্ছে, এবার যতটা ইলেকট্রন থাকার কথা ততটাই থাকুক না, আমি লোন পেয়ার কেন দান করবো, মানে কম ক্ষারকীয় হয়ে গেলো, ইলেকট্রন লোন পেয়ার দিতে চাইবে না। আর যদি জোর জবরদস্তি দিতে পারবে, তার জন্যই মানে কম ক্ষারকীয় বা লুইস ক্ষারকত্বের দিক থেকে যদি বলা যায়, তাহলে এর ক্ষারকীয়তা একটু তুলনামূলকভাবে অন্য থেকে কম। নেক্সট, অক্সিজেন হলো গ্যাস আর কঠিন, সালফার হলো কঠিন, কাহে, এই ভাই আলাদা এলেবেন না। দেখো এবার অক্সিজেনটা একটু আগেই দেখো, নাইট্রোজেনের ব্যাপারটা ওই একই জিনিস, অক্সিজেন অক্সিজেন ডবল বন্ড, একটা সিগমা একটা পাই, অক্সিজেন ও এস এসিতেই, অ্যাসিকিতাসি, এটা 16 নম্বর গ্রুপে থাকে। তো 16 নম্বর গ্রুপের ইলেকট্রন বিন্যাস কি হয়, NH2 NP4, মানে 4 আর 2 6, অর্থাৎ যদি অক্সিজেন যেহেতু 2 নম্বর পর্যায়ে, তাহলে 2s2 2p4। এবার কথা হলো, এরও দূর দূরান্ত পর্যন্ত ডি অরবিটাল নেই, এরও পাই পি অরবিটালের মধ্যেই আর কি, কি বলে, পাশাপাশি সংঘর্ষণের মাধ্যমে পি পাই বন্ডিং হয়, কি হয়, পি পাই বন্ডিং হয়, কি হয়, পি পাই বন্ডিং হয়। আর এই অণুগুলির মধ্যে না ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে, যার জন্য এটি গ্যাসীয় হয়ে যায়। তাহলে অক্সিজেন গ্যাস কিসের জন্য হচ্ছে, পি পাই বন্ডিং এর জন্য, আর দুর্বল আকর্ষণী বলের জন্য অক্সিজেন গ্যাস। আর সালফারটা একটু উল্টা, অক্সিজেন পি পাই বন্ধন গঠন করে, এদের মধ্যে ক্রিয়াশীল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল খুবই দুর্বল, একদম সঠিক, তার জন্যই তো গ্যাস। বাট সালফার কি হয়, এস8 হিসেবে থাকে, তাই না, এটা কঠিন পরমাণু হিসেবে থাকে। চলো নেক্সট, SF6 আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু SF4 আর্দ্র বিশ্লেষিত হয়, কাহে? দেখো SF6 কে যদি আমরা আঁকি, এমন দেখায়। এবার SF6 কে যদি দেখো, SF6 কে, SF6 মানে এস, ঠিক আছে, এস এই ছেলেটা চারপাশে যতগুলো গার্লফ্রেন্ড রাখার কথা সেই গার্লফ্রেন্ডকে রেখে দিয়েছে, বুঝতে পারলা? মানে এর যতটা হ্যান্ডেল করা যেত, যতগুলো গার্লফ্রেন্ডকে সে হ্যান্ডেল করে নিয়েছে তার আশেপাশে, যার কারণে সে অক্টাহেড্রাল একটা গঠন করেছে। এবার কথা হলো, আদ্র বিশ্লেষণ হওয়ার জন্য আমরাও জানি যে অক্সিজেনের সামথিং লোন পেয়ার অ্যাটাক করাতে হবে সালফারের মধ্যে। আর আমি আগেও বলেছি যে আদ্র বিশ্লেষণ কারা হয়, আদ্র বিশ্লেষণ হওয়ার শর্ত একটা, বিশ্লেষণ আদ্র বিশ্লেষণ হওয়ার শর্ত একটা যে ওদের কি হতে হবে, ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকতে হবে, তাই না? তাহলেই তো ব্যাপারটা হবে। এবার সালফারের ভ্যাকেন্ট ডি অরবিটাল তো রয়েছে, ডি অরবিটাল রয়েছে, বাট ডি অরবিটাল মানে তার মনে জায়গা ফাঁকা ছিল, বাট তার মনে অলরেডি তার সে 6টা ফ্লোরিনকে জায়গা দিয়ে ফেলেছে, আর জায়গা নেই তো, তাহলে কাউকে জায়গা দিতে পারবে না তো। তাহলে খামোকা এই লোন পেয়ারটা তার মনে, সালফারের যে ফাঁকা ডি অরবিটাল জায়গা পাচ্ছে না, তার মানে এই আদ্র বিশ্লেষিত হবে না। কিন্তু অপর পক্ষে যদি আমি SF4 এর কথা বলি, SF4 এর কথা বলি, এখানে ফ্লোরিনের পরিমাণ কম, তার মানে ডি কক্ষ ফাঁকা রয়েছে, তার মানে লোন পেয়ার এসে এখানে অ্যাটাক করতে পারে এবং আদ্র বিশ্লেষণ হতে পারে। তার মানে SF6 আদর্শিত হয় না, SF4 আদর্শিত হয়, একদম সঠিক। SF6 এ 6টি ফ্লোরিন পরমাণু থাকায় ত্রিমাত্রিক মানে স্টেরিক হিন্ডারেন্স বেড়ে যায়। এক তো কথা স্টেরিক হিন্ডারেন্স বেড়ে যায়,
যেটাকে আমি স্থানাভাব জনিত পীড়ন বলি, বা আরেকটা কারণ আছে যেটা ডি কক্ষের আর কি পূর্ণ হয়ে গেছে আর ইলেকট্রন আর কি জায়গা নেই আর কি। স্টেরিক হিন্ড্রেন্স চলে আসছে তার জন্য। আরেকটা হলো, হ্যাঁ ঠিকই আছে একদম। তাহলে এর দুটোই সঠিক, বিবৃতি আর আর মানে অ্যাসারশন আর রিজন দুটাই সঠিক, আর ব্যাখ্যাটাও সঠিক আছে। নেক্সট 5 নাম্বার কোশ্চেন, না 5 নাম্বার পেজ। বলছে ক্লোরিনের অক্সাসিডের মধ্যে আম্লিক ধর্মের সঠিক ক্রম। দেখো আম্লিক ধর্মটা কিছুটা অক্সো অ্যাসিডের জন্য কি মনে রাখতে লাগবে, যতগুলো অক্সো অ্যাসিড আছে, যতগুলো অক্সাইড আছে, মানে সালফারের অক্সো অ্যাসিড আছে, তারপর তোমার ফসফরাসের অক্সো অ্যাসিড আছে, এখানে যেমন ক্লোরিনে দিয়েছে। তো ওই অক্সো অ্যাসিডের অ্যাসিডিক ক্যারেক্টার নির্ভর করে হলো মেনলি কেন্দ্রীয় পরমাণুর, বলো বলো, অক্সিডেশন নাম্বারের উপর, তার উপর অক্সিডেশন নাম্বারের উপর। যার অক্সিডেশন নাম্বারটা ইনক্রিজ হবে তার অ্যাসিডিক ক্যারেক্টার বৃদ্ধি পাবে। আর অক্সিডেশন নাম্বারটা আরামসে তুমি বের করতে হবে, যদি আমি HCl4 এর জন্যই বের করি, অক্সিজেন হলো -2, 4 × 2 = 8, ঠিক আছে, এবং হাইড্রোজেন আছে একটা, তাহলে 8 থেকে 1 বিয়োগ তাহলে 7, তাহলে সেক্ষেত্রে আসতেছে কত 7। আর এদিকে 3 × 2 = 6, 6 থেকে 1 বিয়োগ 5, 2 × 4, 4 থেকে 1 বিয়োগ 3, আর 2 কে 2 আর 1 বিয়োগ তাহলে +1। একদম সঠিক জায়গায় আমরা 3 মেরেছি, তো এটারই আর কি জারণ সংখ্যা আস্তে আস্তে কমতেছে, এটা আর কি সঠিক অ্যান্সার, মানে এর জারণ সংখ্যা 7, তাহলে এর আম্লিক ধর্মও সব থেকে বেশি। নেক্সট কোশ্চেন, আন্তঃহ্যালোজেন যৌগে ফ্লুরিন পরমাণু কেন্দ্রীয় পরমাণু হতে পারে না, এর সঠিক কারণ কি? দেখো আন্তঃহ্যালোজেন যৌগ বলতে কি বোঝায়, একটা হ্যালোজেন যখন আরেকটা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে নতুন এক ধরনের কম্পাউন্ড বানায়, ওটা হলো আন্তঃহ্যালোজেন, বুঝতে পারলা? যেমন ব্যাপারটা ইয়ের মতো দেখা যায়, হাইড্রোজেন বন্ডিং, আসবো আমরা এখনই আসবো। এবার ফ্লুরিনটা কেন হতে পারে না? ফ্লুরিনের আকার ছোট তার জন্য, ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মক খুব বেশি, ফ্লুরিনের ডি কক্ষ অনুপস্থিত, হ্যাঁ ভাই, ফ্লুরিনের ডি কক্ষ অনুপস্থিত হওয়ার কারণেই তার যোজ্যতা সম্প্রসারণ করতে পারে না, ভ্যালেন্সি কি করতে পারে না, সম্প্রসারণ করতে পারে না, মানে সে যতটা আসে ততটাই রয়েছে, মানে ভ্যালেন্সি যেমন অন্যান্যদের যদি দেখো, ক্লোরিনের ক্ষেত্রে দেখি, তখন আমি নিচের দিকে একটু করে দিচ্ছি, ক্লোরিন কত দেখি, ক্লোরিন কত আছে 17 নম্বর গ্রুপে, তাহলে ইলেকট্রন বিন্যাসটা হবে 3s2 3p5, তাই কি না? এর যদি বক্সটা করো, এস এর দুটো, পিতে হলো তোমার সরি 1 2 3 4 5, পাঁচটা, আর ডি কক্ষক আছে ফাঁকা 1 2 3 4। এবার এটা হলো প্রথম অবস্থায়, দেখো সে দুজনকে তার মনে জায়গা দিতে পারবে ক্লোরিন। এবার কিন্তু যখন আমরা এটাকে হিট করব, উদ্দীপিত করব, তখন এখান থেকে একটা ইলেকট্রন, তারপর এখান থেকে একটা ইলেকট্রন জায়গা ফাঁকা করে এইদিকে চলে যাবে কোথায়, তাহলে মোট কয়টা ইলেকট্রন আসলো, 1 2 3টা, একটা দুটো তিনটে, তাহলে এতজনকে সে জায়গা দিতে পারছে, তার মানে সে তার ভ্যালেন্সি মানে সমযোজ্যতা পরিবর্তনশীল, এক কথায় মানে চেঞ্জ করতে পারতেছে, জায়গা দিতে পারবে। তার মানে ক্লোরিন আর কি ভালো আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করে, রেদার দেন আমাদের ফ্লুরিন বেটার। ফ্লুরিনের ডি কক্ষক নাই, তো তার জন্য যত সমস্ত ঝামেলা। নেক্সট, HCF6 যখন জলের সাথে আদ্র বিশ্লেষণ হবে তখন কি হবে? দেখো এটা এটা কদিন আগে আমরা মানে ব্যাচে আলোচনা করলাম যে HCF6 কে আমি এক একটা করে করতে, ধরো 1 অণু জলে অণু নিলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমি বলেছিলাম দেখো এরকম যদি হয়, চোখ বন্ধ করে আগে এইচ কয়টা আছে, দুটো, তাহলে আগে HF লিখে নিবা, কয় অণু, 2 অণু HF হয়ে গেল। এবার এখান থেকে যদি 2 অণু HF বেরিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি পড়ে থাকবে আমাদের, এক্সি পড়ে থাকবে, ও তো রয়েছে, ও বসালাম, এবং দুটা ফ্লুরিন চলে গেল, তাহলে পড়ে থাকলো 4টা ফ্লুরিন। আবার এর ওপর যদি আমি 2 অণু জল দিয়ে দিই, কয় অণু, 2 অণু জল, তাহলে আমি আবার HF বসাবো, কিন্তু কতটা হলো, 2 × 2 = 4, 4 অণু HF বেরিয়ে গেছে। আবার এক্সি তো পড়ে থাকবেই, 2 দিয়ে অক্সিজেনকে গুণ করার পর অক্সিজেন তো দুটা হলো, 4টা ফ্লুরিন চলে গেলে ফ্লুরিন আছে 6টা, তাহলে হয়ে গেল F2। আবার এর উপর যেটা প্রশ্ন দেওয়া আছে যে 3 অণু জল দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? 3 অণু জল দেওয়ার ক্ষেত্রে কি হবে, HF তো উৎপন্ন হবেই, কিন্তু 3 × 2 = 6, 6টা HF প্লাস জেনন তো পড়ে আছে, এবং 3 দিয়ে অক্সিজেনকে গুণ করার পর 3টা অক্সিজেন, এবং 3 × 2 = 6টা ফ্লুরিন চলে গেছে,
কারণ এখানে 6টা ফ্লুরিন ছিল, তাহলে XeO3 পড়ে থাকলো, তাহলে উত্তর হবে XeO3। নেক্সট, XeOF4 অণুর সংকরায়ন। আরে বেটা, Z ইজ ইকুয়াল টু হাফ, কেন্দ্রীয় পরমাণুর বাইরে 8 আর এদিকে 4, তো 12 ডিভাইডেড বাই 2, তাহলে হলো 6, তো হবে sp3d2, তাই কি না? এর লোন পেয়ার কত হবে? এর লোন পেয়ার হবে 6 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 1, একটা লোন পেয়ার হবে। এর হাইব্রিডেশন হবে sp3d, আর স্ট্রাকচারটা হবে বর্গ পিরামিড, মানে স্কোয়ার, স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার তো না, স্কোয়ার পিরামিড, প্ল্যানার তো হলো বর্গ সমতুল্য। হ্যাঁ, নেক্সট, নিচের অংশটি পড়ো, বিকল্প সত্যটি কি হবে সেটা বলতে হবে। বলছে একটি কার্বনযুক্ত হাইড্রোকার্বন যার 3টা হ্যালোজেন আছে, ডেরিভেটিভ, আর ওটার বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহলীয় KOH এর মাধ্যমে আমরা প্রতিস্থাপন তো না, অপনয়ন বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালডিহাইড বানাতে পারি। তো সেই এই যৌগটা কি হতে পারে? দেখো, যতগুলো দেওয়া আছে এখানে, তার মধ্যে থেকে 1,1 ট্রাইক্লোরো যে প্রোপেনটা রয়েছে, যার সংকেত হলো CH3 CH2 CCl3, এখানে 3টে Cl আছে। এই 3টা Cl কে যদি আমরা অ্যালকোহলীয় KOH দিই 3 অণু, তো সেক্ষেত্রে এখানে অপনয়ন হবে, অপনয়ন হয়ে কি হয়ে যাবে? অপনয়ন তো না, প্রতিস্থাপন বিক্রিয়া করে কি হবে? পরস্পর কি হয়ে যাবে? এই Clটাকে চেঞ্জ করে OH আসবে এবং অ্যালকোহল উৎপন্ন হওয়ার প্রবণতা আসবে, তাই না? তাহলে সেক্ষেত্রে অপশন ডিটাই হবে। তারপর চলে আসি, আচ্ছা, গ্রিগনান বিকারক। গ্রিগনান বিকারককে আমরা কার্বন ডাইঅক্সাইডের সাথে রিঅ্যাকশন করাবো। দেখো, আমরা জানি গ্রিগনান বিকারক কি হয়, RMgX, তাই না? যেখানে আরটা হয় নেগেটিভ আর এমজিটা হয় পজিটিভ। তো এখানে কার্বন ডাইঅক্সাইড রয়েছে, যেখানে কার্বন ডাইঅক্সাইড ডেল্টা পজিটিভ। আর যদি CH3 MgBr এর কথা বলি, তো CH3 MgBr এর মধ্যে CH3টা নেগেটিভ, তো এটা কাকে অ্যাটাক করবে? হলো কার্বনকে। হাত উঠে লাগবে উপরে অক্সিজেনের উপর, তাহলে পরবর্তী স্ট্রাকচারটা কেমন হলো? অক্সিজেন, কার্বন, তার নিচে হলো CH3, হাত উঠে উপরের দিকে লাগলো, আর উপরে আসলো ও মাই গড, মানে OMgBr, এটা হলো তোমার প্রথম প্রোডাক্ট। এর উপর যখন আমরা H3+ দিব, তাহলে কি হবে? এই এই যে সামথিং এখানে বন্ড ভাঙবে, এখানে একটা বন্ড ভেঙে একে আমরা হাইড্রোজেন দিব একটা, আর একে দিব আমরা OH, জল দিব, জল আসলো না, একে নিচে OH, তাহলে তাহলে পরের প্রোডাক্টটা আসলো ডবল বন্ড ও সি, এদিকে OH, আর নিচে থাকলে হলো CH3, মানে এটাকে আমরা ভালোভাবে কি লিখতে পারি? CH3COOH। ওকে, আর আরেকটা প্রোডাক্ট যেটা পড়ে থাকলো সেটা তো তুমি জানো, MgOH, তাই কি না? নেক্সট, প্রোপাইল ব্রোমাইড অ্যালকোহলীয় KOH এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারে, তাই না? চলো, প্রোপাইল ব্রোমাইডটা কি? CH3 CH2 CH2Br, এটা হলো প্রোপাইল ব্রোমাইড। কার সাথে রিঅ্যাকশন করতেছে? অ্যালকোহলিক KOH। অ্যালকোহলিক KOH এর সাথে রিঅ্যাকশন করার কি হলো? বিআর যে কার্বনের সাথে যুক্ত, এটাকে কি বলে? আলফা বলে, আর এটাকে বিটা বলে, তাই না? তো অ্যালকোহলিক KOH এর সাথে রিঅ্যাকশন করলে কি হবে? এইখান থেকে একটা হাইড্রোজেনকে আমরা খুলে এইভাবে লিখি, তাহলে পরবর্তী ক্ষেত্রে কি দেখা যাবে? যে এটা HBr বেরিয়ে যাচ্ছে, তাহলে পরবর্তী প্রোডাক্ট আমাদের আসলো CH3 CH ডবল বন্ড CH2, তো এর নাম হলো মিথ ইথ প্রোপিন, কি হবে? প্রোপিন। নেক্সট, বলছে বেঞ্জিনে হ্যালোজেনেশন একটি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো ওরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করে না, SNR করেই না। আর অ্যালকিল হ্যালাইডের CX বন্ধন অপেক্ষা অ্যারাইল হ্যালাইডের CX বন্ধন সহজেই ভেঙে যায়। দেখো, প্রথম ব্যাপারটা আগে বুঝাই। আমাদের যে বেঞ্জিন রয়েছে না, বেঞ্জিনের মধ্যে যে তোমার পাই বন্ড আছে, এবং ক্লোরিনের মধ্যে রয়েছে, ধরো হ্যালোজেন হিসেবে ক্লোরিনকে নিলাম, এরা হলো রেজোনেন্সে চলে যায়। তো রেজোনেন্সে যাওয়ার ফলে এই পার্টটা কি হয়? আংশিক নেগেটিভ প্লাস হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে? কি হয়ে যায়? এই কার্বনগুলো কি হয়ে যায়? ঋণাত্মক আদান হয়ে যায়। এই কার্বনগুলো কি হয়ে যায়? ঋণাত্মক আদানগ্রস্ত হয়ে যায়, ঠিক আছে? বাট এখানে নিউক্লিওফিল কথার অর্থ কি? যারা পজিটিভ লাভার, মানে পজিটিভ যেখানে হবে সেখানে রিঅ্যাকশন হবে। বাট এখানে রেজোনেন্সের মধ্যে নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে না। একদম সঠিক। এবার পরের ক্ষেত্রে যদি ব্যাপারটা তোমাদেরকে বোঝায়, অ্যালকিল হ্যালাইডের কথা বলেছে, আর অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইড যদি আমি নিই ভিলাইন হ্যালাইড, CH3 CH2 ডাবল বন্ড CH,
এখানে কি হচ্ছে, এখানেও রেজোনেন্সের মাধ্যমে এরা দ্বিবন্ধন চরিত্র প্রাপ্ত হচ্ছে, যার কারণে এদেরকে এদেরকে ভাঙা একটু কঠিনদায়ক। তার মানে এটা মিথ্যা, দুটাই মিথ্যা, দুটাই মিথ্যা। নেক্সট। আচ্ছা আমাদের আচ্ছা, ক্লোরোবেঞ্জনের সাথে কি অ্যাড করলে ডিডিটি উৎপন্ন হয় বেটা, তাই না? তো কি উৎপন্ন হতে পারে বলো? ক্লোরাল অ্যাড করলে কি উৎপন্ন হতে পারে? ক্লোরাল। এ দেখো আমাদের ক্লোরোবেঞ্জিন, কি ক্লোরোবেঞ্জিন, এটাকে আমরা উল্টে লিখি এবং অনেকক্ষণ ধরে বসেছিল তো, ওদেরকে আমরা ঘুম পাড়িয়ে দিলাম, মানে শোয়াই দিলাম। এবার ক্লোরিন এখানে থাকলো। এবার আমরা নিব হলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে যৌগটা, সেটা হলো কি বেটা? ক্লোরাল, CCl3। আর গাঢ় স্ট্রেস উপর দিলে কি হবে? জল শোষক, জল বের করে দেবে এরা, তাই না? এরা কি বিক্রিয়া করে? নিরুদন করে, মানে জল বের করে দেয়। কি বের করে দেয়? নিরুদন, মানে জল বের করে দেয়। তো এখান থেকে জল বের করো, জল বের করে এটার সাথে খালি এটা খালি অ্যাড করে দাও, তাহলেই প্রোডাক্ট আমাদের হয়ে গেল ডিডিটি। এর সাথে এটার সাথে এটা হয়ে গেল ডিডিটি, তাই না? নেক্সট, তাহলে উত্তর হবে আমাদের ক্লোরাল। নিম্নের কোন যৌগটি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের বিজারণের দ্বারা অ্যালকোহল উৎপন্ন হয় না? দেখো, উৎপন্ন হয় না আমাদের এই অ্যামাইড যৌগটা। দেখো অ্যামাইড যৌগটার সংকেতটা কেমন হয়? CH3 ডবল বন্ড ONH। আমরা জানি Li LH4 কি করে? বিজারণ করে, তাই না? বা আরেক কথা বলতে পারি, এদেরকে বলা হয় হাইড্রোজেন দাতা। কি দাতা? হাইড্রোজেন দাতা। এরা হাইড্রোজেন দিয়ে বেড়ায়। তো বন্ড যদি ভাঙি, এখানে একটা হাইড্রোজেন দিব, একই না? আর একটা সামথিং একে একটা হাইড্রোজেন দিব। তো সেক্ষেত্রে আবার এদিকে যদি সামথিং বন্ড ভাঙি, মানে এক কথা এখানে অ্যালকোহল উৎপন্ন হচ্ছে না, ঠিক আছে? কিন্তু এখান থেকে মজাদার যে কোশ্চেনটা, যেটা আমার হাত করানোর জন্য লাফ আছে, সেই কোশ্চেনটা হলো এটা, ইপক্সাইড। যে কোশ্চেনটা আপমর আসে আর কি পরীক্ষায়, ওটাই আমি করাবো। এটা তো খুবই সোজা, বাট এই ইপক্সাইডের কোশ্চেনটা আর কি এটা নাই আর কি, তাও আমি এটার উপর ধরো ইপক্সাইড আছে। ইপক্সাইড হলো ধরো এই যে CH3 CH, অক্সিজেন, এটা CH2, এর উপর আর কি ধরো দিয়েছে CH3 MgBr। তো সেক্ষেত্রে বিক্রিয়াটা কেমন হবে? ও আবার একই জিনিস, এটা হলো তোমার ডেল্টা কি পজিটিভ, আর এটা হলো তোমার ডেল্টা নেগেটিভ। এ অ্যাটাক করলো এর ওপর, যার কারণে বন্ডটা উঠে গেল এর উপর হাতে। তাহলে পরবর্তী স্ট্রাকচারটা কেমন দাঁড়ালো? CH3 CH, নিচে হলো CH3, আর CH2 উপরে চলে গেল বা নিচে, আচ্ছা উপরে ডি যখন আছে, OMgBr, তাই না? মাই গড। আবার এর উপর যখন H3 প্লাস দেওয়া হবে, কি দেওয়া হবে? H3O প্লাস। তো সেক্ষেত্রে কি হবে? বন্ড ভাঙবে, এক একটা ওইচ এক একটা এইচ। তো সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট আসবে CH3 CH, নিচে আসবে CH3, পাশে হলো CH2, এবং তার সাথে থাকবে ওইচ। দ্যাটস ইট। আচ্ছা, এর উত্তরটা হবে অ্যামাইড। অ্যামাইড আর কি তোমার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সাথে বিক্রিয়া করে না, অ্যালকোহল, তাই না? নেক্সট, বিউটান টু অল আর পেন্টান টু অল, এই দুটি যৌগকে আয়োডোফোম বিক্রিয়া দ্বারা পৃথক করা যায় না, ঠিক আছে? পৃথক করা যায় না। আর তার আগে এটা বুঝো যে আয়োডোফোম বিক্রিয়াটা কি। আয়োডোফোম বিক্রিয়া হওয়ার জন্য মেনলি তোমাদের এই দুটো গ্রুপ থাকতে লাগবে, সেটা হলো কিটোমিথাইল গ্রুপ, অর্থাৎ CH3C ডবল বন্ড O, এটা থাকতে লাগবে। এটাকে বলা হয় কিটো মিথাইল গ্রুপ বা অ্যাসিটাইল গ্রুপ। বা আরেকটা আছে, একে বন্ড ভাঙো, একটা হাইড্রোজেন দাও, একে একটা হাইড্রোজেন দিলাম, তাহলে পরবর্তী আরেকটা গ্রুপ হয়ে গেল, সেটা হলো CH3CH এই পার্টটা থাকলেও হ্যালোফর্ম রিয়াকশন দেয়, মানে হ্যালোফর্ম বিক্রিয়া বলতে CH3 বানায়, হ্যাঁ, ঠিক আছে? এবার কথাটা হলো, কারা কারা এই বিক্রিয়া দিবে, কারা কারা এই বিক্রিয়া দিবে না। বিউটান টু অল আর পেন্টান টু অল, দেখো বিউটান টু অলে CH3CH আছে, আর পেন্টান টু অলেও CH3CH আছে, মানে এই দুজনই উপস্থিত থাকা, এর দুজনই আয়োডোফর্ম টেস্ট দেবে আর কি। আর যেহেতু দুজনই আয়োডোফর্ম টেস্ট দেয়, তাহলে এদেরকে আমরা আলাদা একে অপর থেকে আলাদা করতে পারছি না। তো আমরা এমন একটা বিক্রিয়া নেব যেটা একজন দিবে বা আরেকজন দিবে না, কিন্তু এখানে ক্ষেত্রে তো দুটাই হচ্ছে, তাই কি না? তার মানে তার মানে ব্যাপারটা হলো যে প্রথমটা মিথ্যা, আর দ্বিতীয়টা সত্য। কারণ আয়োডোফর্মে কি হয়? হলুদ উৎপন্ন হয়। আয়োডোফর্মে কি উৎপন্ন হয়? হলুদ উৎপন্ন হয়, অর্থাৎ আয়োডোফর্ম বলতে
সিএইচ আই থ্রিতে, হ্যাঁ না, এক্স এর জায়গায় কি বসাবো, আই থ্রি। নেক্সট বলছে উল্লেখিত ফেনল সময়ের মধ্যে স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রম, তাই না? আমরা জানি, আমরা কিছুই জানি না। স্ফুটনাঙ্কের দিক থেকে যদি আমরা এদেরকে কথা বলি, আমাদের এখন ভাবতে লাগবে হলো হাইড্রোজেন বন্ডিং এর কথা। হাইড্রোজেন বন্ডিং এ কাদের আর কি হাইড্রোজেন বন্ডিংটা ভালো হয়? আমি যদি প্যারানাইট্রোফিনলের কথা বলি, কাদের? প্যারানাইট্রোফিনল। প্যারানাইট্রোফিনলকে আমরা এইভাবে লিখি, দেখো প্যারানাইট্রোফেনল আর একটা প্যারানাইট্রোফেনলের সাথে আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ডিং করে, আন্তঃ আণবিক। যার কারণে এদের আণবিক গুরুত্ব বেড়ে যায়। কি বেড়ে যায়? আণবিক গুরুত্ব বেড়ে যায়। আর আণবিক গুরুত্ব বেড়ে গেলে এদের বয়লিং পয়েন্টও কি হয়ে যাবে, বেড়ে যাবে। বুঝতে পারলা? এবার কিন্তু অপর দিকে যদি আমি যাই, অপর দিকে বলতে কার কথা বলছি আমি? আমি যদি বলি অর্থোনাইট্রোফেনল, এরা হলো সেলফ অবসেস টাইপ, এরা মানে নিজের সাথে বন্ডিং ধরবে করে। কেমন মানে কেমন বুঝলাম না, তাই না? দেখাচ্ছি, দেখো এই যে আমাদের অর্থোনাইট্রোফেনল, নিজেদের সাথেই হয়েছে, এটাকে বলে অন্ত আণবিক। অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং এর ফলে এরা একটু উদবায়ী টাইপের হয়। কি টাইপের হয়? উদবায়ী টাইপের হয়, মানে উবে যায়, যার কারণে তার বয়লিং পয়েন্টে কি হয়ে যায়, কমে যায়। তাহলে সব থেকে বেশি হবে প্যারা, দেন মেটা, দেন অর্থ, অ্যান্ড দেন ফিনল, মানে 4 3 এরকম কিছু অপশন। তাহলে অপশন আমি এ চুজ করবো। চলো ঠিক আছে। নেক্সট, ফেনলের মধ্যে যদি K2H2O8 এলভস রিয়াকশন, তাই না? এলভস রিয়াকশন, নেম রিয়াকশন বস। ফেনলের মধ্যে যদি আমরা, এই যে ফেনল আমরা জানি K2H2O8 দিই, তাহলে উৎপন্ন হয় কুইনল। কি উৎপন্ন হবে? কুইনল। দারুণ ইম্পর্টেন্ট একটা নেম রিয়াকশন, ভালো করে পড়বা, নেম রিয়াকশন গুলো আসবে। আচ্ছা, অ্যানিসোল। অ্যানিসোলের সংকেত কি? বেনজিন। এটা ইথার সংশ্লেষণের মধ্যে আছে, বেনজিন তার উপর OCH3, তাই না? এটাকে যদি আরো সুন্দরভাবে লিখি, কারণ রিয়াকশন করাবো এখনই। অ্যানিসোল এর উপর যদি আমি এইচ আই দিই, তাই কি না? তাহলে বন্ডটাকে আমরা ভাঙবো, এদিকে এইচ এদিকে আই, ঠিক আছে? কারণ এইচটা প্লাস হয় আর আইটা মাইনাস, আর CH3টা হলো প্লাস আর ওটা নেগেটিভ, তো নেগেটিভ, সরি, ওটা নেগেটিভ, নেগেটিভ নিয়ে পজিটিভকে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে OH, আর এদিকে আসতেছে হলো CH3 আই। তো এটা হয়ে গেল আমাদের ফেনল। ফেনল আর CH3 আই, ফেনল আর CH3 আই। চলো নেক্সট, একটি বিজারক শর্করা হলো। দেখো বিজারক শর্করা কারা হয়, বিজারক শর্করা কারা কারা আর কি বিজারক শর্করা হয়? দেখো যতগুলো মনোস্যাকারাইড আছে, যতগুলো মনোস্যাকারাইড, 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 আরেকটা হলো তোমার হলো ডাইস্যাকারাইড গুলো, এক্সেপ্ট সুক্রোজ, সুক্রোজ বাদ দিয়ে, বুঝতে পারলা? যতগুলো ডাইস্যাকারাইড আছে এরা হলো ফিলিং দ্রবণ, টোলেন্স বিকারক এবং বেনেডিক দ্রবণ দ্বারা বিজারিত হয়, তাদেরকে রিডিউসিং সুগার বলে। ল্যাকটোজ হলো তোমার ওই মনোস্যাকারাইডের মধ্যে পড়ে, আর বাদ বাকি যে এতগুলো রয়েছে না, এগুলো সব পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। গ্লুকোজ ফ্রুক্টোজকে নিম্নলিখিত কোন বিক্রিয়ার মাধ্যমে আমরা শনাক্তকরণ করতে পারি? আমরা বিয়ার টু ওয়াটার, দেখো গ্লুকোজ যে সঙ্গে গ্লুকোজ যে রয়েছে আমাদের, CHO, HOH, OHH, H, HOH, অ্যান্ড দেন হলো HOH, আর নিচে রয়েছে হলো CH2H। এর উপর যখন বিয়ার টু ওয়াটার দিব, ব্রোমিন জল, তো সেক্ষেত্রে কি হবে? তো এটা মৃদু জারক, মৃদু জারক
পদার্থ, বুঝতে পারলাম, মৃদু জারক পদার্থ। এরা কি করে, এদের সাথে বিক্রিয়া করে, মৃদু জারক না, তাহলে একটা অ্যালডিহাইড গ্রুপটাকেই শুধুমাত্র অ্যালকোহলে কনভার্ট করতে পারে, আর বাদ বাকি যেমন থাকে তেমনই, মানে চারটা যেমন ছিল তেমনই আছে, নিচে CH2 যেমনই আছে। ঠিক আছে, বুঝতে পারলাম। এটাকে বলা হয় গ্লুকোনিক অ্যাসিড। কি? গ্লুকোনিক অ্যাসিড। আর যদি গাঢ় ইচনিত থাকতো তাহলে গ্লুকারিক অ্যাসিড উৎপন্ন হতো। এটা কি করে বলতো, ব্রোমিন জলকে বর্ণহীন করে দেয়। কিন্তু ফ্রুক্টোজ পারে না, কারণ ফ্রুক্টোজের হলো কিটোন মূলক থাকে, কি থাকে, কিটোন মূলক। তাহলে এটা আমরা ব্রোমিন ওয়াটার দিয়ে দুজনকে আমরা পার্থক্য নিরূপণ করতে পারবো। একটু দ্বারা তো মানে কিছু মিস হয়েছে নাকি? আচ্ছা, না হয়নি, আশা করি 9 হয়েছে, 10 নম্বর। একটি ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিডের কথা বলেছে, দেখো ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, গ্লাইসিন, লাইসিন, ভ্যালিন, অ্যাসপারজিলিন। ক্ষারীয় বলতে কি হয়, দেখো অ্যামাইনো অ্যাসিড কি হয়, যার মধ্যে NH2 গ্রুপ থাকবে, যার মধ্যে COOH গ্রুপ থাকবে এবং হাইড্রোজেন গ্রুপ থাকবে, আরেকটা হলো আর থাকবে, তাই না? মানে চারটা হাতে আলাদা হবে। গ্লাইসিন এমন একটা হলো অ্যামাইনো অ্যাসিড যার হলো এইচটা কি হয়, আর এইচই হয়। মানে এখানে এক্ষেত্রে NH2 আর COH এর পরিমাণ যেহেতু সমান, এই এক প্রকার প্রসম অ্যামাইনো অ্যাসিড, আর এটা এক প্রকার আলোক নিষ্ক্রিয় অ্যামাইনো অ্যাসিড। এটা মনে রাখতে হবে, এটা হলো প্রসম, তার সাথে সাথে অপটিক্যালি 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 ইনঅ্যাক্টিভ, তাই না? অপটিক্যালি কি ইনঅ্যাক্টিভ এক ধরনের মৌল, তাই না? কারণ কাইরাল কার্বন নেই। কিন্তু তোমাকে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড চেয়েছি, তাই না? তো ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড হলো, আচ্ছা গ্লাইসিনের সাথে ভ্যালিনও হলো তোমার প্রসম অ্যামাইনো অ্যাসিড। তাহলে এর মধ্যে দুজন হলো, দুজনের মধ্যে অ্যাসপারজিলিন হলো অ্যাসিডিক, আর এটা হলো লাইসিনটা হলো তোমার হলো ক্ষারীয়। নেক্সট, প্রোটিনের ডিনেচারেশনের ফলে কি হয়? প্রোটিনের প্রাইমারি গঠনে কোনো সমস্যা হয় না, আমি আবারও বলেছিলাম, এটা 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 বহুতবার রিপিট হয়েছে, যে প্রাইমারি কোনো পরিবর্তন হয়, শুধুমাত্র সেকেন্ডারি আর টারশারি গঠনের পরিবর্তন হয়, তাই না? তো এখানে আমি দেখতে পাচ্ছি টারশারি পরিবর্তন হয়েছে, সেকেন্ডারি পরিবর্তন ঘটে, একদম, তাহলে ডি নাম্বার অপশন। ডিএনএ দুটি নমুনা আছে, এ আর বি এর গলনাঙ্ক এত এত দেওয়া আছে, বি তে অধিক পরিমাণে জি এবং সি। আমরা জানি এ এবং টি এর মধ্যে ডবল বন্ড থাকে, এটি, আর জি এবং সি এর মধ্যে ট্রিপল বন্ড থাকে। এটা ভুল কথা, ডাবল বন্ড ট্রিপল বন্ড না, দুটো হাইড্রোজেন বন্ডিং আর দুটো হলো, তিনটে হলো হাইড্রোজেন বন্ডিং থাকে। যেহেতু জি আর সি এর মধ্যে তিনটে হাইড্রোজেন বন্ডিং থাকে, তো সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি হবে, এদের তুলনামূলকভাবে জিসি বন্ডটা ভাঙতে আমাকে বেশি তাপ শক্তি কি করতে হবে, খরচ করতে হবে, তাই কি না? তাহলে সেক্ষেত্রে আমার কি হলো, প্রথম আর দুটো আর কি সঠিক, এবং তার ব্যাখ্যাটাও সঠিক, কারণ জি এবং সি এর মধ্যে যেহেতু রয়েছে, কি বলে ওটাকে, তিনটে হাইড্রোজেন বন্ডিং রয়েছে এ আর টি এর তুলনায়, তার জন্য তাপ শক্তি আমাদের বেশি লাগবে। নেক্সট, লাস্ট আমাদের বলছি, এটা অর্ধকৃত্রিম পলিমার। পিভিসি অর্ধকৃত্রিম পলিমার না, নাইলন না, স্টার্চ এটা তো বায়োমলিকুলার, তাহলে পড়ে থাকলো সেলুলোজ অ্যাসিটেট। প্রাকৃতিক রবার, সিস পলিআইসোপ্রিন, গাটাপার হলো ট্রান্সপোলেট, গল্ফ বল, একদম সঠিক। বুনাইন হলো প্রকৃতপক্ষে নিওপ্রিন রবার, বুনাইন নিওপ্রিন রবার, বুনাইন নিওপ্রিন রবার, মনে হতো না, আচ্ছা দেখে নি। বুনাইন হলো 1,3-বিউটাডাইন অ্যাক্রিল নাইট্রাইলের কোপলিমার, ক্লোরোপ্রিন পলিমার, নিওপ্রিন থেকে সম্পূর্ণ আলাদা, তাহলে মিথ্যা একদম, তাহলে বি নাম্বার, প্রথমটা সঠিক, দ্বিতীয়টা মিথ্যা। নেক্সট, ব্যাকেলাইট ভাই, ব্যাকেলাইট ফেনল আর ফর্মালডিহাইড দিয়ে তৈরি হয়। ব্যাকেলাইট কি দিয়ে তৈরি হয়, ফেনল আর কি দিয়ে তৈরি হয়, ফর্মালডিহাইড তৈরি হয়, হ্যাঁ। আর এই ব্যাকেলাইট দিয়ে পরে আর কি, এই ব্যাকেলাইট দিয়েই পরে আর কি যে রং তৈরি করা হয় না, হ্যাঁ রং তৈরি করা হয়, রং, এই ব্যাকেলাইট দিয়ে পরে আর কি রং তৈরি করা হয়। ভ্যালকানাইজেশনের ফলে কি হয়, ভ্যালকানাইজেশনের মধ্যে কি করি আমরা, সালফারের আড়াআড়ি বন্ধন তৈরি করে, সালফারের কি করি, আড়াআড়ি বন্ধন তৈরি করি, ক্রস লিঙ্ক করি, যার কারণে এদের যে টান শক্তি কি হয়, টেনসাইল কি হয়, বৃদ্ধি পেয়ে যায় রবারের। 35খানা আমাদের প্রশ্ন শেষ। আশা করি হালকা পাতলা তোমরা বুঝতে পারলে। ক্লাসটা যদি বোঝো না আবার দেখে নিও, কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে জানিও, আমরা ব্যাচে আলোচনা তো করবোই। ঠিক আছে, আজকের মতো এখানে সমাপ্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই। এবং অবশ্যই থ্যাংক ইউ, সরি, ধন্যবাদ এতদূর পর্যন্ত ভিডিও দেখার জন্য, কে জানি কে দেখেছে।